উত্তর কলকাতার একান্নবর্তী বনেদি পরিবারে বিয়ে হয়েছিল আমার একমাত্র পিসির। দাদু ছিলেন রেলের উচ্চ পদস্থ কর্মচারী। পিসির বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিলেন আমার দাদু। পিসির যখন বিয়ে হলো তখন আমি খুবই ছোট। মনে আছে, পিসিকে দেখতে এসেছিল একসঙ্গে 15 জন। এতজন দেখতে আসছে শুনে পিসি তো দারুণ ভয় পেয়ে গেছিল। সকাল থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। সে কি টেনশন! পিসিকে বলতে শুনেছিলাম, আমি বাবা সেজেগুজে বসতে পারবো না, একসঙ্গে এতজন মানুষ আসবে, আমার ভয় লাগছে ভীষণ। বাবা, তুমি বরং আসতে মানা করে দাও। পিসির কথা শুনে দাদু বলেছিলেন, আমি ওনাদের কথা দিয়েছি বুবু, তাই আমার পক্ষে মানা করা সম্ভব নয়। আমারও তো একটা মান সম্মান আছে। বুবু মানে আমার পিসি। ববিতা না বলে বাড়ির সদ্য সমস্ত লোকজন বুবু বলেই ডাকতো। আর আমিও কোনোদিন পিসিকে পিসি বলে ডাকিনি, আমি বুবু বলে ডাকতাম। যাই হোক, পিসি তো কোনোভাবেই রাজি নয়। আমার মাকে বারবার বলে যাচ্ছিল, ও বড় বৌদি, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না গো। মা শুনে বলেছিল, মাথা খারাপ নাকি, বাবার মুখের উপর আমি কথা বলতে পারবো না যে। দাদুর কথাই তো শেষ কথা। বাড়িতে সব কিছুই দাদুর কথা মতোই হয়, তাই পিসির কথা কোনো মতেই টিকলো না আর। দাদু পরে শান্ত মেজাজে পিসিকে বলেছিল, তাছাড়া তোমার বিয়ের বয়স তো হয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছ, ওখানে না হোক বিয়ে তো অন্য কোথাও হলেও তোকে তো দিতে হবে। এক দেখাতেই তো বিয়ে হচ্ছে না। সেই সময়ে আমার পিসি ছিল বেথুন কলেজ থেকে পাশ করা সায়েন্স গ্র্যাজুয়েট। তখনকার দিনে বিয়ে মানে একটা ছোটোখাটো ইন্টারভিউ, কি জানি কী সব প্রশ্ন করবে, সে নিয়ে পিসি খুব টেনশনে। আসলে আমাদের বাড়িতে পিসি খুব আদুরে, বাবার থেকে 9 বছরের ছোট। আমার মা তো নানান টিপস দিয়ে যাচ্ছে পিসিকে। অবশেষে পাত্রপক্ষ দেখতে এলেন। দেখতে এসে পিসিকে পছন্দ হয়ে গেল। দাদুও দেখলো একটা ভালো ফ্যামিলি, ছেলেও ভালো চাকরি করে, তাই আর দ্বিমত করলেন না। পিসির তো একটাই ভয়, ও তো বড় বাড়ি, তার উপর একান্নবর্তী পরিবার, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, বিয়ের কথা কেউ বলতে পারে না। কপালে যার সাথে লেখা আছে তার সাথেই হবে। শেষমেশ পিসির বিয়ে হয়ে গেল। পিসি যখন শ্বশুরবাড়ি চলে গেল আমি খুব কেঁদেছিলাম। পিসি আমাকে খুব ভালোবাসতো। খুব মন খারাপ হয়ে গিয়েছিল আমার। পিসিকে তো কিছুতেই যেতে দেব না। মনে আছে, আমাকে জড়িয়ে ধরে পিসি খুব কাঁদছিল। পিসি চলে যাওয়ার পর থেকে মনটা খারাপ করতো ভীষণ। মনে হতো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা। পিসির জন্য কদিন কেঁদেও ছিলাম। আমি কাঁদলে আমার মা বলতো, তোর বুবু তো কদিন পরেই আবার এ বাড়িতেই আসবে, মন খারাপ করিস না। বিয়ের পর প্রথম যেদিন পিসি আমাদের বাড়িতে এলো তখন তো আনন্দ আর ধরে না। বিয়ের পর কি সুন্দর লাগছে পিসিকে দেখতে। নতুন বিয়ে হলে সব মেয়েকেই সুন্দর দেখায়। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঠাম্মা, মা, কাকিমা সবাই ধরেছে পিসিকে তার শ্বশুরবাড়ির গল্প শোনার জন্য। যতই হোক, অত বড় বাড়ি, একান্নবর্তী পরিবার। মনে আছে ঠাকুমা পান চিবোতে চিবোতে পিসিকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে বুবু, ও বাড়িতে সবাই কেমন? শুনেছি তো বিরাট বাড়ি। শোনো মা, যতটা ভয় করেছিলাম ততটা কিছু নয়। বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো যে বলার অপেক্ষা রাখে না। ভালো বলেই তো 35 জন মানুষ সবাই একসঙ্গেই আছে। মিলেমিশে একসঙ্গে থাকার যে কী আনন্দ বলে বোঝাতে পারবো না। যাই বলো মা, খুব কপাল করে ওরকম একটা বাড়ি পেয়েছি। 35 জন মানুষ, কি মুখের কথা রে! বাপ রে বাপ, ভাবছি সেটাই। হ্যাঁ, তার বলছি কি, ওখানে আশেপাশে মজুমদার বাড়িকে চেনে না এমন কেউ নেই। বাড়ির ছাদখানা তো বিশাল, বড় বড় ঘর, লম্বা দালান। সত্যি মা, এমন সুন্দর ফ্যামিলি পাওয়া খুব ভাগ্যের কথা। তোমাদের আসল কথাটা তো বলাই হয়নি, শুনলে আশ্চর্য হবে। এমন কথা শুনে পিসির মুখের দিকে তাকিয়ে সবাই আছে। তারপর পিসি বলল, জানো মা, আমার শ্বশুরবাড়ির একটি সুন্দর নিয়ম আছে। বৌভাতের 2-3 দিন পরের ঘটনা। বাড়ি থেকে সকল আত্মীয় স্বজন যখন চলে গেছে আমি সকাল সকাল উঠে পড়েছি। বাড়িতে তখনও অনেকেই ঘুমোচ্ছে। ভাবলাম রবিবার, তাই হয়তো ঘুমোচ্ছে। আমি স্নান সেরে সোজা চলে গেছি রান্নাঘরে। ও মা, গিয়ে দেখি আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্বশুর একটা বড় হাঁড়িতে করে চা তৈরি করছে। আমি তো অবাক।
উনি চা তৈরি করছেন দেখে জিজ্ঞাসা করলাম, কি আপনি কি করছেন? শ্বশুরমশাই আমার দিকে তাকিয়ে বললেন, চা করছি বৌমা। চা আপনি কেন করছেন? এটা মোটেই ভালো দেখায় না, সরুন, আমাকে দিন, আমি করছি। শ্বশুরমশাই হেসে বললেন, না বৌমা, চা তো আমাকেই করতে হবে। কেন আপনাকে করতে হবে কেন? ও তোমাকে তো বলাই হয়নি, এটাই আমাদের বাড়ির নিয়ম। আজ রবিবার, রবিবারগুলো সব কিছু একটু অন্যরকমই তুমি দেখবে, কারণ বিয়ের পর তোমার এই বাড়িতে প্রথম রবিবার। এই রবিবারগুলোতে বাড়ির মেয়েদের সকলের ছুটি। আজ সকল মেয়েই দেরিতে ঘুম থেকে উঠবে। রবিবারের সমস্ত কাজের দায়িত্ব ছেলেদের, যেমন এই যে আজকে সকালের চা করার দায়িত্বটা আমার। আমি চা করে সকলকেই দেব, তারপর ঘর মোছা, রান্না করা, খেতে দেওয়া, বাসন মাজা, যাবতীয় সব কাজ আজ বাড়ির সকল ছেলেদের। কথাগুলো শুনে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কাজের লোক তাহলে কি করবে আজ? রবিবার সমস্ত কাজের লোকদেরও ছুটি থাকে বলে একটা চিত্রগুপ্তের মতো একটা খাতা বের করে দেখালেন, কার কার কোন কাজের দায়িত্ব আজ। আমি তো এসব দেখে শুনে হাঁ করে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে আছি। তারপর শ্বশুরমশাই বললেন, প্রতিদিনই তো মেয়েরা সমস্ত সংসারটাকে সামলায়, এই একটা দিন ওদের ছুটি। আজকের দিনটা ওরা কিভাবে কাটাবে ওরা নিজেরাই ঠিক করে নেয়। বিকেলে বাড়ির সমস্ত মেয়েরা বাইরে ঘুরতে যায়, সিনেমা দেখে, থিয়েটার দেখে, সেটা ওরা নিজেরা ঠিক করে আমাদের জানিয়ে দেয় কোথায় যাচ্ছে। রবিবারের মেনুটা বাড়ির মেয়েদের পছন্দ মতোই হয়। আর আমাদের বাড়ির ছেলেরা সব কাজই জানে, মানে ছেলে এবং মেয়ে উভয়কেই বাড়ির সব কাজ শেখানো হয়। শুধু মেয়েরা শিখবে ছেলেরা শিখবে না এমনটা হয় না। তা তুমি উঠে এলে, আর সে লাট সাহেবটা কোথায়? ঘুমোচ্ছে তো এখনো। আচ্ছা, এসেই যখন পড়েছ তখন চায়ের কাপটা নিয়ে যাও, গিয়ে বলো যে আজ রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব ওর। মনে আছে ওর নিশ্চয়, তবুও বলে দাও গিয়ে। মনে মনে ভাবি, মেয়েদের জন্য এতটা ভাবা হয়, যেখানে এই মেয়েরা সংসারের ঘানি টানতে টানতে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে যায়, সেখানে মজুমদার বাড়িতে এমন একটা সুন্দর নিয়ম। সংসারে যাবতীয় কাজ ছেলে বা মেয়ের আলাদা বলে কিছু নেই। অপূর্ব ভালো লাগায় মনটা ভরে গিয়েছিল আমার। তারপর থেকে যে আজ কত বছর কেটে গেছে, পিসির বাড়ির সেই রীতি আজও অব্যাহত। পিসির 2 ছেলে, ছেলেরা বেশ বড়ও হয়ে গেছে, বড় ছেলে চাকরিও পেয়েছে, কিন্তু রবিবারের সেই ট্র্যাডিশন আজও চলে আসছে আগের মতোই।